আমি অন ক্যামেরায় বলে দিয়ে আসছি, এখনও বর্ডারে তার কাটা দেয়নি, আপনারা পালিয়ে যান, পালাতে সাহায্য করুন, অথবা আগামী দিন কিন্তু তাদের ক্ষেত্রে ভয়াবহ আমি বলে দিয়ে গেলাম। পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ আছে জানেন, প্রায় 8 কোটি লোক রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। হ্যাঁ, সরাসরি সরাসরি নির্ভরশীল। কথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনতার খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আমি এমএলএ হওয়ার আগে একটা বছরে যদি 200 অনুষ্ঠানে, কোনো সামাজিক অনুষ্ঠানের নিমন্ত্রণে পেতাম, এমএলএ হওয়ার পরে সেই নিমন্ত্রণ নেমে এসেছিল 25টায়। সামাজিকভাবে কি বয়কট করা? সামাজিকভাবে বয়কট পশ্চিমবঙ্গের জনতা করেনি। কোনো এসডিও, কোনো বিডিও, কোনো পুলিশ প্রশাসন, আইসি আমাদের ফোন তুলতেন না। আমি তো উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি আপনাদের কমিটমেন্ট করে যাচ্ছি, কারোর কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে আসুন, তার নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমার, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি না বিজেপির মন্ত্রী, না তৃণমূলের মন্ত্রী, না কংগ্রেসের মন্ত্রী, না সিপিএমের মন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের জনতার মন্ত্রী। নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন নবনির্বাচিত সরকারের খাদ্য দপ্তরের এবং সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়। অশোকবাবুকে স্বাগত জানাই। অশোকবাবু, আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে যে সাধারণত একটা কমিউনিটিকে, এক ধরনের গোষ্ঠীকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি তার প্রতিনিধিত্ব করেন বলে ধরা হয়, কিন্তু সেই গোষ্ঠীর যে ইতিহাস, তার যে ধর্মচর্চার ইতিহাস, তার যা ইতিহাস, সেই ইতিহাসটা কি কোথাও গিয়ে কেবলমাত্র ভোট বাক্সের মধ্যেই এতকাল সীমাবদ্ধ ছিল? কোথাও গিয়ে কি সেই ভোটের জন্য গোষ্ঠী তৈরি করা এইরকম একটা ব্যাপার ছিল? আমি মতুয়া গোষ্ঠীর কথা বলছি। ব্যাপারটা আমাদের যে ধর্ম বা আমরা মেনে চলি, উপাসনা করি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, দেখুন ভোট বাক্স এখন হয়তো সেটা আপনাদের নজরে লাগে, যখন এই সম্প্রদায় এই ধর্মমতে আসেন, অখণ্ড ভারতবর্ষ ছিল। পরবর্তীতে 1947 সালে এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়, করে দেন কংগ্রেস তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। তার আগে যেটা আমরা দেখেছি, যে সমসাময়িক সময়টায় সমাজের নিম্নবর্গীয় যে শ্রেণী ছিল, তাদের ধর্মচারণের কোনো অধিকার ছিল না, তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না। সেই সময় আরব সাম্রাজ্যবাদী এবং ইউরোপিয়ান ঔপন্যাসিকবাদী যারা এসেছিলেন, যে দুটো ধর্ম প্রচার করেছিলেন, একটা আছে মুসলিম ধর্ম, একটা আছে খ্রিস্টান ধর্ম। এই সমাজ তো এরা বরাবরই সনাতন ধর্মাবলম্বীর ভিতর ছিলেন। যখন এদের ধর্মীয় অধিকার বা স্বাধীনতা ছিল না, শিক্ষার অধিকার ছিল না, তখন যুগ অবতার শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভূত হন। 32টি যে জাতি ছিল নিম্নবর্গীয় জাতি, তাদেরকে নিয়ে এই মতুয়া ধর্ম বা মত শুরু হয়। এই জাতিগুলোকে হরিচাঁদ ঠাকুর, তাদের ধর্মীয় স্বাধীনতাটা এতদিন ছিল না, যে জাতিটাকে চণ্ডাল বলে আখ্যায়িত করা হতো। ব্রিটিশ জনগণনার লিপি যদি আপনি দেখেন, এই জাতিকে চণ্ডাল বলা হতো। পরবর্তীতে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হলো, এই ধর্মমত প্রচার এবং প্রসার পেল। চণ্ডাল যে আখ্যা দেওয়া হতো, সে চণ্ডাল আখ্যা থেকে পরবর্তীতে নমশূদ্র জাতি আত্মপ্রকাশ করলো। এবং হরিচাঁদ ঠাকুর যে ধরুন আপনার ধর্মীয় অধিকারটা দিয়ে গেছেন, তখনও আমাদের সমাজের যারা ছিলেন পূর্বপুরুষ, তারা কোনো মন্দিরে উচ্চ বর্ণীয় যারা ছিলেন, ব্রাহ্মণ্যবাদী সমাজ যারা ছিলেন, তারা মন্দিরে প্রবেশ করতে দিতেন না। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি, যে মন্দির ঘরে ঘরে নিজেরা প্রতিষ্ঠা করো, মন্দিরে তোমরা পুজো করো, তোমার ঘরই একটা মন্দির। ধর্মীয় স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা পেয়েছিলেন, শিক্ষার যে অধিকারটা ছিল না। আজকে যদি আমরা দেখি, সর্বশিক্ষার যে অভিযানটা আছে সমগ্র ভারতবর্ষ জুড়ে চলে। যদি আমরা দেখি, আমরা চিন্তা ভাবনা করি,
এই সর্বশিক্ষা অভিযানের প্রথম শুরুয়াতটা করেছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। সেই সমসাময়িক সময় এই গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে কয়েক হাজার পাঠশালা স্থাপন হয়েছিল, যে পাঠশালায় এই সমাজের লোকজন, তাদের ঘরের সন্তানরা তারা সেখানে লেখাপড়া শুরু করেছিলেন। তাই আজকে সেই সমাজ যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল, তারা নিজ মাতৃভূমে তারা পরবাসী হয়ে গেল, সব থেকে বড় দুঃখজনক ঘটনা এটা। তারা কিন্তু জানতে বা উপলব্ধি করতে পারেনি যে তারা অখণ্ড ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে তাদেরকে একটা বৈদেশিক দেশের কাছে সমর্পণ করা হলো। তারপরে ৭১ বাংলাদেশ স্বাধীন হলো। ১৯৪৭-এর পরে অনেকে এখানে এসেছেন এই সমাজের লোক। তারপরে আসছেন, আজও অব্যাহত আছে আসা। এখনো কিন্তু সেই যে রক্তক্ষরণ যেটা শুরু হয়েছিল ১৯৪৭ সালে, এই সমাজের বা এই উদ্বাস্তু সমাজের রক্তক্ষরণ কিন্তু এখনো শেষ হয়নি। তাই যারা বলছেন ভোট ব্যাংকের কোনো পার্ট না, আজকে এই সমাজ শিখেছে, জানছে বা শেখার আগ্রহ প্রকাশ করছে। এখন যদি বলেন যে ভারতীয় জনতা পার্টির প্রথম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে আমাকে জায়গাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি উদ্বাস্তু মতো পরিবারের সন্তান, আমার বলতে কোনো দ্বিধা নেই। পার্টি আমারকে নিয়ে ভেবেছে, কিন্তু আমার ভাবনা শুধু একটা সমাজকে নিয়ে সীমাবদ্ধ রাখলে হবে না। আমি সকলের মন্ত্রী, পশ্চিমবঙ্গের একটা ক্যাবিনেট মন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। আমার সবাই সমান। আমার যেমন মতুয়া সমাজ আছে, আমার প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনতার মিনিস্টার আমি। প্রত্যেকের অভাব অভিযোগ দেখা, তাদের সমাধান করার সম্পূর্ণ দায়িত্ব আমার। একটা প্রশ্ন এখান থেকে, যে দপ্তরের দায়িত্ব আপনি পেয়েছেন, সেই খাদ্য দপ্তর নিয়ে দুর্নীতি এবং ইত্যাদির অভিযোগ পূর্বতন সরকারের আমলে বিপুলভাবে এসেছে এবং পূর্বতন মন্ত্রী তাকে কারাবাস করতে হয়েছে, কারাবাসে যেতে হয়েছে, এবং এই দুর্নীতির একটা অভিযোগ বারংবার উঠেছে। তো আপনি এসে আজকে যখন এই দায়িত্বটা নিলেন, এটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার কাছে, এবং কিভাবে এই পরিকল্পনাটা করছেন এই দপ্তর, বিশেষত খাদ্য দপ্তরটার ক্ষেত্রে? আমার লাইফটা না চ্যালেঞ্জিংয়ে ভরা। সত্যি কথা বলতে লাইফটা চ্যালেঞ্জিংয়ে ভরা। যেহেতু উদ্বাস্তু পরিবারের সন্তান, তো পার্টি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিশেষ করে আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা হয়তো আমার ভিতর দেখেছেন যে আমাকে দিয়ে এটা হয়তো এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করতে পারবো, তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনতার খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। যে করাপশনটা, যে দুর্নীতিটা বিগত দিনে হয়েছে, আমি সম্পূর্ণ খাদ্য দপ্তর প্লাস এই সমবায় দপ্তর, দুটো দপ্তর যে আছে, আমি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করব। কারণ আমি যতদিন পলিটিক্স করেছি, আমার গায়ে আজ অব্দি কেউ কাদার ছিটে লাগাতে পারেনি। যতদিন আমি এই দপ্তরের দায়িত্ব থাকবো, আমি আপনাদের অন ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, যে ঘুঘুর বাসা আছে, ঘুঘুর বাসাটাকে আমি ভাঙবো এবং স্বচ্ছ ভাবমূর্তির দুটো দপ্তর তৈরি হবে, যে দুটো দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জনতা তাদের যে অভাব অভিযোগ থাকবে, তারা এসে প্রকাশ করতে পারবে এবং তাদের অভাব অভিযোগ সম্পূর্ণ আমি পূরণ করার চেষ্টা করব। রেশন ব্যবস্থার উপর একটা বহুলাংশের মানুষ নির্ভর করেন, প্রান্তিক বহু মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভর করেন, এবং তাদের কাছে আমরা কোভিড কাল দেখেছি এবং তার তৎপরবর্তী সময়ে রেশন ব্যবস্থার উপর কিন্তু অনেকেরই জীবন ধারণের অনেক কিছু নির্ভর করে। আপনার যে এক্সিস্টিং সিস্টেমটা ছিল বা যে যে জায়গাগুলো ছিল, সেইগুলোর বাইরে নতুন করে কিছু ভাবনা কি তৈরি হয়েছে এখনো, যে কিভাবে আপনি এই পরিষেবাটা আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন? দেখুন, সবে তো বসেছি, সেটাকে আমি দেখছি কিভাবে। আজকে আমাদের সেকেন্ড ক্যাবিনেট মিটিং হয়েছে, ক্যাবিনেট মিটিংয়ে কিছু আলোচনা হয়েছে।
যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গের যে আর্থিক অবস্থা যেটা করে রেখে গিয়েছে, কতটা ভয়াবহ আমি সেটা আপনাদেরকে প্রকাশ করতে পারছি না, যেহেতু ক্যাবিনেটের ভিতরে খবর সেটা প্রকাশ করাও ঠিক নয়, যেহেতু এখন আমরা গভর্নমেন্ট এসে গেছি। আমাদের চেষ্টা যত দ্রুত সম্ভব এই যে সময়কালটা চলছে, এই যে পিরিয়ডটা চলছে, এই পিরিয়ডটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে ওঠার পরে আমি চাবো, দেখুন পশ্চিমবঙ্গের যারা প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা মজদুর, যারা কৃষক, যারা নিম্নবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ আছে, জানেন তো? প্রায় 8 কোটি লোক রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল, হ্যাঁ, সরাসরি সরাসরি নির্ভরশীল। এদের দাবি দেওয়া শুনবো, এবং আমাদের যারা অফিসার আছেন আপনারা কে কোথায় থাকবেন কি থাকবেন না পরবর্তীতে ডিসাইড হবে। আমি একটা সম্পূর্ণ জায়গায় সেট হয়ে বসে তাদের কাছ থেকে আমি গাইডলাইন নেব, কি করলে রেশন ব্যবস্থাকে ডেভেলপ করা যায়, কিভাবে করলে পশ্চিমবঙ্গের মানুষকে আরও সুযোগ সুবিধা দেয় রেশনের মাধ্যমে। যেমন আমি একটা কথা মুখ দিয়ে বলে দিলাম, ফান্ডেরও তো একটা দরকার আছে না, একটা বাজেট তো থাকে। একদম। সে বাজেটটা ক্যালকুলেশন করতে হবে, তার ভিতর দিয়ে যদি ফান্ড বাড়ানো যায় খাদ্য দপ্তরে, আমি রিকোয়েস্ট করবো আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে রিকোয়েস্ট করবো যে আর কিছু ফান্ড আমাকে দেওয়া হোক পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষের স্বার্থে। এবার সেই ফান্ড যদি অ্যালটমেন্ট হয় তখনই আমরা নতুন করে ডিসিশন চিন্তা ভাবনা করবো। এই দপ্তরের দায়িত্বের বাইরেও একটা জীবন থাকে, সেটা রাজনীতির জীবন। আপনি এতদিন পর্যন্ত রাজ্যের এই চৌঠামের আগের পর্যন্ত রাজ্যের বিরোধী দলের একজন কর্মী, একজন প্রার্থী, এবং চৌঠামের পর রাজ্যের শাসক দলের একজন মন্ত্রী, বিধায়ক। তো আমি একটু জানতে চাইব, ওই চৌঠামের আগের সময়টা, যে সময়টায় আপনি বিরোধী দলের রাজনীতি করছেন, সেই সময়টায় আপনাকে যে কি ধরনের লড়াইয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, তার যদি দুটো একটা কথা একটু আমাদের বলেন। সে বিভৎস যন্ত্রণাদায়ক ঘটনা। আজকে ধরুন, যখন আমি এমএলএ হইনি, সত্যি কথা বলতে গেলে কি, যে সামাজিক সম্মানটা ছিল না সমাজে, এমএলএ হওয়ার পরে আপনারা হয়তো দূরের থেকে, শুধু আমি আমার কথা বলবো না, পশ্চিমবঙ্গে যত বিজেপির এমএলএ ছিল, তারা কেউ সামাজিকভাবে মানসিকভাবে সুস্থ ছিল না। কেন? তার জলজান্ত উদাহরণ ধরুন, আমি এমএলএ হওয়ার আগে একটা বছরে যদি 200 অনুষ্ঠানে, কোনো সামাজিক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতাম, এমএলএ হওয়ার পরে সেই নিমন্ত্রণ নেমেছিল 25টায়। সামাজিকভাবে কি বয়কট করা হতো? সামাজিকভাবে বয়কট পশ্চিমবঙ্গের আমজনতা করেনি, আমজনতাকে করতে বাধ্য করানো হয়েছিল, ভয় দেখানো হয়। ভয় দেওয়া। কারণ ধরুন, আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আজকে নিমন্ত্রণ, আজকে রাতে হয়তো কোনো কালী পূজায় গেলাম, কিংবা বিয়ে গেলাম, কি কোনো অনুষ্ঠানে গেলাম, কালকে আপনার পরে অ্যাটাক নেমে আসবে। আচ্ছা। কালকে আপনার প্রত্যক্ষদর্শী, কালকে আপনার পরে অ্যাটাক নেমে আসবে। এই যে প্রবলেমগুলোর জন্য এই সমস্যাগুলো হতো। কোনো এসডিও, কোনো বিডিও, কোনো পুলিশ প্রশাসন, আইসি আমাদের ফোন তুলতেন না। কোনো সরকারি, দেখুন একটা বিধায়ক সেই বিধানসভার সর্বোচ্চ পদে বসে আছে, সেই বিধানসভা, তাহলে সেই প্রশাসনিক যে মিটিংগুলো, প্রত্যেকটা মিটিং তার ডাক পাওয়া উচিত। অবশ্যই। সেই এরিয়ার আমজনতার দুঃখ দুর্দশা কি হবে, ভালো মন্দ, সেটা তার দেখার একটা দায়িত্ব। তিনিই তো পৌঁছে দেবেন। তিনিই পৌঁছে দেবেন আইনসভায়, তিনিই পৌঁছে দেবেন। কিন্তু বাস্তবে কোনোদিন আমাদের কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি। এটা ছিল বিরোধী রাজনীতির একটা, বিজেপির, হয়তো অনেক বিজেপির কর্মীরা ভেবেছেন যে এমএলএরা, এমপিরা ভালো জায়গায় আছে, কিন্তু আপনাদের মাধ্যমে বলে দিই তাদের, আপনারা যতটা যন্ত্রণায় ছিলেন চৌঠামের আগে, তার থেকে কয়েকশো গুণ বেশি যন্ত্রণা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে পলিটিক্সটা করেছি। এবং আমরা যেটা দেখছি যে একটা জিনিস, এই বিশেষত এই সরকার পরিবর্তনের পরে বারবার করে বলা হচ্ছে, সেটা সীমান্ত সুরক্ষা। এবং আপনার যে বিধায়ক এলাকা, সেটা সীমান্তবর্তী একটা এলাকা। তো এই যে নতুন যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার ফলে কি সুবিধে হতে পারে, এবং আগে যে অবস্থা ছিল এবং এখন এই পরিকল্পনা নেওয়ার ফলে কি পরিবর্তন হতে পারে বলে আপনার? আমি আপনাদের বলি, 1947 সালে যখন ভারতবর্ষকে ভেঙে নিয়ে চলে গেল না একটা সম্প্রদায়, যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না,
আজকে পরবর্তী সময়ে যারা দেশটা ভেঙে নিয়ে চলে গেল, পরবর্তী সময়ে ভারতবর্ষের উন্নতি দেখে, ডেভেলপ দেখে তারা ভারতবর্ষের সুযোগ সুবিধা নেওয়ার জন্য পুনরায় ফিরে আসছে, যেটা এসে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করে দিয়েছে। এখনো হয়তো আপনারা ভাববেন যে বিগত দিনে তৃণমূল বলেছে ভোটের আগে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী, কোথায় গেল। আমি আপনাদের মাধ্যমে বলে যাই যে অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা না, এসআইয়ের মাধ্যমে বিডিও বিএলআর মাধ্যমে আপনার ভোটার লিস্টের নাম তুলে তাদেরকে ভারতীয় প্রমাণ করানোর চেষ্টা এখনো করছে। আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি, এখনো বর্ডারে তার কাটা দেয়নি, আপনারা পালিয়ে যান, পালাতে সাহায্য করুন, অথবা আগামী দিন কিন্তু তাদের ক্ষেত্রে ভয়াবহ, আমি বলে দিয়ে গেলাম। দ্বিতীয় কথা আমি বলছি, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের জনগণের করের টাকা, যে টাকাটা বৈদেশিক নাগরিকরা ব্যবহার করছে, অনুপ্রবেশকারীরা, সেটা আগামীতে ব্যবহার করতে পারবে না। আমি আমার ডিপার্টমেন্টকে পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছি, অনুপ্রবেশকারী যারা আছে, যাদের এসআইআরে নাম ডিলিটেড হয়েছে, তাদেরকে রেশন কার্ড ডিলিট করতে হবে। কিন্তু কন্ডিশন একটা, যারা ট্রাইব্যুনালে আছেন, যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন বা আগামীতে করবেন, অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, কোনো মানুষের রেশন কার্ড ডিলিট হবে না। কারণ ইভেন এমন কিছু ভোটারকে ডিলিট করা হয়েছে, দেখুন, যাদের 2-3 পুরুষ, তারা এখানকারই সব কিছু, তারা না পূর্ব পাকিস্তান থেকে এসেছে, না বাংলাদেশ থেকে এসেছে। তাদের অপরাধ একটা, সেই পরিবারগুলো মানে পরিবারগুলো বিজেপির পরিবার, বিজেপির ভোট ব্যাংক, এমন কিছু ভোটার ডিলিট করে দেওয়া হয়েছে। তাদেরকে আমি বলবো আপনারা ইমিডিয়েট 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। আপনাদের আমি এই প্রশ্নটা স্যার আপনাকে করব যে অনেক এই এসআইআর এর নাম বাদ যাওয়ার পরবর্তীতে এরকম অনেক আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এখানে তো প্রচুর হিন্দু মতুয়া যারা, তাদের অনেক নাম বাদ গেছে, সুতরাং তাহলে কি বিজেপি সত্যি মতুয়া বিরোধী? এরকম অনেক প্রশ্ন করা হয়েছে। যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? ইম্পসিবল। শুনুন, আমি বলে দিই, যারা এখনো সিএতে অ্যাপ্লিকেশন করেননি, উদ্বাস্তু মতুয়া সম্প্রদায় সহ যে 6টি সম্প্রদায় আছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলে গিয়েছেন, কোনো হিন্দু সনাতনীদের কোনো ভারতবর্ষের নাগরিকত্ব থেকে সে বঞ্চিত হবে না। তা যাদেরই ভোটারটা বাদ গিয়েছে, আপনারা শুনে নিন, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা উদ্বাস্তু সম্প্রদায় যারাই মানুষের যত দ্রুত সম্ভব তারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। কারণ সিএর পার্টটা যেভাবে মমতা ব্যানার্জি ভুল বার্তা দিয়েছিল না সমাজকে, উদ্বাস্তু সমাজকে, ভয় পেয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করেনি। কারণ একটা সর্বহারা জাতি যখন সব কিছু ছেড়ে ছুড়ে এসে একটা জায়গায় বসতি স্থাপন করেন, এবং সেই জায়গায় বসতি স্থাপন করার পরে সেইখানকার প্রশাসক, সেইখানকার রাজা বা রানী যদি বলে তোমরা যদি সিএতে অ্যাপ্লিকেশন করো, তোমরা কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে পাবে না। কিন্তু সিএর যে আইনটা আছে, দেখুন, আপনি ধরুন আজকে যে পর্যন্ত যখন আপনি সিএতে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন, সেই পর্যন্ত যে সরকারি সুযোগ সুবিধা আপনি পেতেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা আপনার অক্ষুণ্ণ থাকার কথা। কিন্তু এরা ভুল বুঝিয়ে যারা বার্তা দিয়েছিলেন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে, তাদেরকে আমি বলবো, বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশান করুন। নাগরিকত্ব পেতে হয়তো 2-6 মাস আপনার টাইম লাগবে, কিন্তু আপনি সমস্ত সরকারি সুযোগ সুবিধা রক্ষা করার জন্য, অন্তত আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনারা সিএতে অ্যাপ্লিকেশান করুন। যেটার কথাটা আমি জিজ্ঞেস করছিলাম, যে সত্যি এই উদ্বাস্তু জীবনের কথা, উদ্বাস্তু যন্ত্রণার কথা বারবার বাংলা সাহিত্যে, বাংলা সিনেমায় বিভিন্ন সময় এসেছে। এমন অনেক মানুষ, আমার ব্যক্তিগত পরিচিত এমন অনেক মানুষ যারা এই উদ্বাস্তু জীবনের শিকার, তারা ভারতবর্ষে এসেছেন এবং তারা হিন্দু ধর্মাবলম্বী বা নমশূদ্র, এরকম অন্য কাস্টের বা অন্য ক্রিডের, অন্য গোষ্ঠীর মানুষ, তাদের অনেকের নাম বাদ পড়েছে, তাদের অনেকের নাম বাদ দেয়া হয়েছে, বিভিন্ন কারণে বাদ পড়েছে এই এসআইআর এর ভোটার তালিকা থেকে। তো তারা ভীষণ আশঙ্কায় ভুগছেন। তো তাদেরকে একটু বার্তা দেওয়া প্রয়োজন আমার মনে হয়। আপনি যদি আমাদের মাধ্যমে তাদেরকে একটু বার্তা দেন। আমি বারবার একটা বলছি, যেখানেই আমি বসছি, যে চ্যানেলে, যে অনলাইন প্ল্যাটফর্ম, যে টিভি চ্যানেল, প্রত্যেককে আমি বলছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী
নির্বাচনের পূর্বে বলে গিয়েছেন যে কোনো সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের বেনাগরিক হবেন না। যাদের ভোট বাদ গিয়েছে, অ্যাকচুয়ালি যেটা নিয়ম হওয়া উচিত, দেখুন ভোটার কারা হতে পারে, ভোটার সেইভাবে যে সেই দেশের নাগরিক, একেবারে একেবারে ভোটার সেইভাবে সেই দেশের নাগরিক। আপনারা যারাই ভোটার করেছিলেন বিগত দিনে, সত্যি কথা বলতে, অপ্রিয় সত্যি কথা এটা আমি বলে যাই আপনাদের, আপনারা সঠিকভাবে সেই ভোটাধিকারটা নেননি। আপনারা যদি আগে নাগরিকত্ব, যদি নাগরিকই না হন আপনারা, তবে আপনারা কেন ভারতবর্ষের ভোটার হবেন? তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা, যাদের ভোটার বাদ গিয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিএতে অ্যাপ্লিকেশান করুন এবং আপনি আপনার নাগরিকত্বটা নিন। যদি কারোর কোথাও আটকে যায়, সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র ভারতবর্ষের মানুষকে, যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন, তাদেরকে আমি বলবো, আমার ফোন নাম্বার চারিদিকে ভেসে বেড়াচ্ছে অনলাইনে, আপনারা ফোন নাম্বার জোগাড় করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বতোভাবে সাহায্য করব। বিগত দিনে যেভাবে আমার সিএ ক্যাম্প চালু ছিল বনগাঁতে, আগামী দিনেও সেভাবে সিএ ক্যাম্প চালু হবে, চালু আছে। আপনারা আসুন, সিএতে অ্যাপ্লিকেশান করুন এবং আপনি আপনাদের নাগরিকত্ব না। সব থেকে আশ্চর্যের বিষয় শুনুন, আপনাদেরকে বলি, আপনাদের পরিবারের সন্তান, আমি তো উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি আপনাদের কমিটমেন্ট করে যাচ্ছি, কারোর কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে আসুন, তার নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমার, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সত্যি এটা একটা অনেক বড় বার্তা, একজন মন্ত্রী সরাসরি এই কথা বলছেন আমাদের আজকাল ডট ইনের ক্যামেরায়, এটা সত্যি। আমি শেষ প্রশ্ন করব, অনেক বড় একটা যাত্রার মধ্যে দিয়ে এসে আজকে এই অবস্থায় পৌঁছনো এবং এই পদে পৌঁছনো অনেক বড় দায়িত্ব, আগামী দিন অনেক কাজ। যখন আপনাকে আপনার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, বা বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যখন দপ্তর বন্টন করেছেন, তখন আপনাকে কি বলেছিলেন? দেখুন, আমি নিজেকে গর্ববোধ করি, এই জন্য গর্ববোধ করি, ভারতবর্ষের প্রথম বিজেপি পশ্চিমবঙ্গের সরকার, 11 কোটি মানুষের সরকার, সেই 11 কোটি মানুষের যে 5 জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন, ভারতবর্ষের 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। আমাদের গর্বের স্বরে বলতে, যিনি ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য অমিত শাহ ছিলেন, আমাদের ক্যাবিনেটে আরও অনেক মন্ত্রী ছিলেন, তাদের সামনে 3 নম্বরে আমাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরে একটা কথায় পিঠে থাপ্পড় মারছিলেন আর বলছিলেন, কীর্তনে যে কাম কর না হোগা। আর সম্মানীয় শুভেন্দু অধিকারী তো সবসময় বলে, আমাদের লক্ষ্য সোনার বাংলা, এটা আমাদেরকে পূরণ করতে হবে, আমরা একটা টিম গেম। শুনেন, আমাদের ক্যাপ্টেন সম্মানীয় শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার, আমরা সেই দলের সদস্য। আমাদের যে স্বপ্ন দিয়ে গেছেন প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরি করার, তার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব, এইটুকু অঙ্গীকারবদ্ধ করলাম আপনার কাছে। আপনি একটা রাজ্যের মন্ত্রী, হতে পারে আপনার বিধায়ক এলাকায় বা গোটা রাজ্যে বহু মানুষ আপনার পক্ষে ভোট দিয়েছেন, বহু মানুষ হয়তো আপনার দলের বিপক্ষে ভোট দিয়েছেন, কিন্তু আপনি যখন মন্ত্রী, তখন আপনি এদের সকলের মন্ত্রী। তো এই বার্তাটা অনেক মানে নিচু স্তরের বিজেপি বিরোধী দলের যে সমস্ত কর্মী, সমর্থক বা ভোটার, এরকম অনেকে আছেন যারা হয়তো সরাসরি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন, শুধুমাত্র সমর্থন করেন, আমি অপরাধীদের কথা বলছি না, শুধুমাত্র সমর্থন করেন বা ভোট দিয়েছেন। কখনো কখনো তাদের মনে এই প্রশ্নটা জাগে যে আমি তো তৃণমূলের সমর্থক, আমি যদি কোনো সমস্যা নিয়ে অশোকবাবুর কাছে যাই, তাহলে কি সমাধান হবে? তো অশোকবাবু তাদের কি বার্তা দেবেন? দেখুন, প্রথম কথা আমি বলে যাই, 5 বছরে কোনো মানুষ আমার বাড়িতে এসে ফিরে যায়নি। আপনি খবর নেবেন, আপনি খবর নেবেন বনগাঁয়, আপনারা ভেরিফিকেশন করবেন, গ্রাউন্ড রিপোর্ট নিন আপনারা, যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমার কাছে সমান। আমি যে সার্ভিসটা, একটা বড় সার্ভিস দিয়েছিলাম এইমসে, আমাদের কল্যাণী যে এইমসটা আমাদের একটা ছিল, প্রত্যেক দিন আমি 50টা পেশেন্ট পাঠাতাম। আমার কাছে যেমন একজন তৃণমূলের নেতা, সিপিএম এর প্রচুর কমরেডকে আমি দিয়েছি, বর্ষ কমরেড,
তাদের লিস্ট ছিল, তার কারোর 2টো, কারোর 5টা। তৃণমূলের নেতাদের লিস্ট ছিল, কারোর 2টো, কারোর 5টা। ভাই তুমি নাম দাও, তোমার সুবিধা সেটা। আর এখন যেটা আমি বলছি, যেহেতু মন্ত্রী, আমাদের যিনি পথপ্রদর্শক নরেন্দ্র মোদী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তার একটাই বার্তা, বিজেপির একটাই স্লোগান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি, যে দলটি 1980 সালে স্থাপিত হয়েছে, আজকে ভারতবর্ষের 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার চালাচ্ছেন। তাহলে সেই লক্ষ্য যদি আমরা না থাকতাম, সবার উন্নয়নে যদি আমরা সামিল করতে না পারতাম, 21টা রাজ্যে আমরা সরকার চালাতে পারতাম না। তাই তাদের বার্তা থাকবে, আপনাদের মন্ত্রী আমি, আমি না বিজেপির মন্ত্রী, না তৃণমূলের মন্ত্রী, না কংগ্রেসের মন্ত্রী, না সিপিএমের মন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের আম জনতার মন্ত্রী। সবাই আসবেন, সবাই আপনাদের দাবি দাওয়া নিয়ে আসবেন, সবার দাবি দেওয়া যেভাবে সাংবিধানিকভাবে মেটানো যায় সেটা সাংবিধানিকভাবে মেটানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। দর্শকদের বলবো অবশ্যই নজর রাখুন আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। নমস্কার।